প্রিয় দর্শক, টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশে স্টার্ট আপ কোম্পানিগুলোতে বিনিয়োগ কমে যাচ্ছে এবং এটা আমরা জানুয়ারি টু মার্চ কোয়ার্টারের ডেটা অ্যানালাইসিসে আমরা দেখছি যে বাংলাদেশ অনলি $6.7 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছে, যেটা আসলে এটা অন্য অনেক দেশের তুলনায় এটা খুবই একটা মিনিমাম ফিগার। এটা $6.7 মিলিয়ন, যেটা 2023-এ দর্শক গ্লোবালি বিভিন্ন চ্যালেঞ্জেসের কারণেই স্টার্ট আপে বিনিয়োগ একটু কমেছে। তারপরেও কিন্তু ইন্ডিয়াতে এটা কিন্তু ছিল এই সেম কোয়ার্টারে $1.6 বিলিয়ন, সো চায়নাতে $3 বিলিয়ন উপরে। তো এগুলোতে স্টার্ট আপে বাংলাদেশের যে আসলে কেন ইনভেস্টমেন্ট পায় না সেটার কিন্তু আরেকটা আমরা যেটা উদাহরণ দেখছি যে খুব ভালো আসলে ট্রেন্ড না দর্শক। স্টার্ট আপ কিন্তু খুবই ভাইটাল জিনিস, এরা ইনোভেশন করে, এরা নতুন টেকনোলজি নিয়ে এসে এরা কিন্তু নতুন মার্কেট ক্রিয়েটস করে এবং পুরনো মার্কেটও আসলে ট্রান্সফর্ম করে স্টার্ট আপ কোম্পানিগুলো। ফর এক্সাম্পল দর্শক, আমরা বলতে পারি যে ফেসবুকও কিন্তু একটা স্টার্ট আপ কোম্পানি ছিল এবং তারা এখন $1 ট্রিলিয়ন কোম্পানি। এরকম পৃথিবীতে অনেক আছে, ইউনিকর্ন কোম্পানি আছে। ইন্ডিয়াতেই 100-র উপরে ইউনিকর্ন কোম্পানি আছে দর্শক, যাদের আসলে ভ্যালুয়েশন $1 বিলিয়ন উপরে, তাদেরকে ইউনিকর্ন বলা হয়। সো বাংলাদেশে কিন্তু এটা আসলে বিকাশ, আমরা পরে জেনেছি, দেখেছি যে নগদের ভ্যালুয়েশনটাও এরকম $1 বিলিয়ন হয়েছে, তারাও ইউনিকর্ন। সো বাংলাদেশে অনলি 2টা ইউনিকর্ন কোম্পানি। সো বাংলাদেশে এই যে স্টার্ট আপ কোম্পানি আসলে কেন বিনিয়োগ পায় না দর্শক, আমরা আলোচনা করব। তো এ সংক্রান্ত একটি রিপোর্ট করেছেন টিভিএস এর স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজুল্লাহ বাবু আছে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে, আমরা বাবুর সঙ্গে আলোচনা করব। সো বাবু, এই যে বলছিলাম বাংলাদেশে এই যে অনলি $6.7 মিলিয়ন একটা কোয়ার্টারে, এটা এত কম বিনিয়োগ বাংলাদেশ কেন পাচ্ছে? আসলে এটা যে গত বছর আমরা 23 সালের বছর শেষে রিপোর্ট করেছিলাম 200 মিলিয়ন অ্যারাউন্ড ছিল, আগের বছর 22-এ এটা কমে আপনার 70 মিলিয়নের মতো হয়েছে, বেশ কিছু ডিল ছিল। এইবারে এই যে 6.7 যেটা, ইটস ইভেন ফ্রাস্ট্রেটিং। তো এটা হয়তো লাস্ট 4-5টা কোয়ার্টারের ট্রেন্ড আমরা দেখলাম যে 23-এর যে প্রথম কোয়ার্টার ছিল সেখানে 36 মিলিয়ন প্লাস ছিল, তারপরে আবার কমেছে। বিশেষ করে জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টার ছিল 23-এর যেটা, সেখানে এর চাইতেও খারাপ ছিল 6.2। পরের কোয়ার্টারে আবার যে অক্টোবর টু ডিসেম্বর কোয়ার্টার, সেখানে এসেছিল 22 মিলিয়ন প্লাস। কিন্তু হয়তো আরেকটু বাড়া উচিত ছিল এই কোয়ার্টারে। যেটা হয়েছে বাংলাদেশের নির্বাচন, এখানে আমরা সরকারের স্টার্ট আপ বাংলাদেশ যেটা, তারাও ফান্ডিংটা মোটামুটি বন্ধ রেখেছিল, সেভাবে করেনি আর কি। আর বাংলাদেশ কোথায় যাচ্ছে, পলিটিক্যাল, ইকোনমি, রিজার্ভ, এই বিষয়গুলো তো ফরেনাররা দেখেন আর কি। আর এমনিতে বাংলাদেশের তো একটা অনেক লিগাসি প্রবলেম আছেই, একটা অনেক পুরনো সমস্যা, যে এখানে ইনভেস্টরদের লাইফকে ইজি করার জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে না। যেটা আবার ধরেন এটা লিবারেল বলি আমরা, যে সিস্টেমটাকে আরও লিবারেল করা, তাদের জন্য ইজি করা, ট্যাক্সেশন বা ডিলগুলোকে ফ্যাসিলিটেট করা, এগুলোর জন্য বাংলাদেশ এখনো সেই অর্থে প্রস্তুত না। আচ্ছা, মানে টোটাল যে স্টার্ট আপ ইকোসিস্টেম সেটা আসলে অতটা বেশি ফ্রেন্ডলি না, বা আমরা যদি বলি যে অন্য দেশের ইন্ডিয়ার তুলনায় আসলে আমাদের এটা অনেক দুর্বল। ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করা, তাদেরকে আপনার যে তাদের কাছ থেকে পয়সাটা আমাদের স্টার্ট আপগুলোতে ফ্লো করানো, এই জায়গাটাতে দুর্বল। আমাদের দেশে কিন্তু ভালো ভালো স্টার্ট আপ আছে। আমরা এই যে লাস্ট উইকে অনেক স্টার্ট আপ এন্টারপ্রেনারদের সাথে বিভিন্ন ইভেন্টে আমরা কথা বলেছি যে ভালো ভালো স্টার্ট আপ আছে। এগুলো যদি ঠিকঠাক মতো ফান্ডিং পায়, তারা যদি তাদের লক্ষ্য থেকে সরে না যায়, তাহলে একটা সময় স্টার্ট আপগুলোর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। স্টার্ট আপ কোম্পানি বাংলাদেশের নাম্বারে বললে আমরা সরকারি নথি অনুযায়ী গত বছরের যে মোটামুটি 2,500-এর মতো রেকগনাইজড স্টার্ট আপ আছে। যদিও অ্যাক্টিভলি আমরা 50-60টাকে দেখি সবসময়, যে তাদেরকে। তারপরে কিছু স্টার্ট আপ আছে আপনি যেমন কনজিউমার স্পেসে না, ইয়েতে না, কিন্তু তারা কিন্তু ভালো কাজ করছে। বিশেষ করে আপনার আইটি সেক্টরে এআই স্টার্ট আপ আছে কিছু। যে এই কোয়ার্টারে একটা হিসাব, একটা বাংলাদেশি স্টার্ট আপ আছে এগ্রিকালচার বেসড, কিন্তু এগ্রো মার্কেটিং এই ধরনের স্টার্ট আপ আছে, এগ্রিটেক গুলো আছে। আর
যে এআই এর কথা বলছিলাম, চমৎকার লাগলো আমার ওদের স্টোরিটা। আগে আমাদের এখানেও তাদের নিয়ে রিপোর্ট হয়েছে। জাপানে আপনার অনেক ভালো ভালো কাজ, তারা আপনার ধরেন একটা ইউটিলিটি কোম্পানির যে সমস্ত সার্ভিসেস এগুলোর ব্যাকবোন হিসাবে তারা তাদের এআই সিস্টেম দিয়ে এগুলো মেইনটেনেন্স করে আর কি, আউটসোর্সিংয়ে এগুলো। আর স্যাস যেটাকে বলে সফটওয়্যার এজ এ সার্ভিস, এগুলো ভালো করছে। কিছু স্টার্ট আপ প্রতিষ্ঠান হয়তো এই যে সবাই হয়তো এই 2,500-এর তালিকাও নাই, কিন্তু স্যাস প্রতিষ্ঠান হিসাবে তারা একজন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি, সে ঢাকায় তার একটা ফার্ম সেট আপ করেছে যারা কিনা আপনার অস্ট্রেলিয়ান ফার্মগুলোকে আপনার এই স্যাস সার্ভিসগুলো দিয়ে থাকে। আচ্ছা, এই যে 6.7 মিলিয়ন যেটা বাংলাদেশ নাথিং, কিন্তু এই যে সেই কয়টা কোম্পানি এটা পেয়েছে? এটা পেয়েছে একটাই, প্রিয় শপ, একটা B2C ই কমার্স ছিল। এখন তারা আপনার যে শপ আপের মতো তারা হচ্ছে B2Bর যে মার্কেটটা সেখানে শিফট করেছে আর কি। ফরেনাররা $5 মিলিয়ন মতো তাদেরকে, 6.7 এর মধ্যে 5 মিলিয়নই হচ্ছে প্রিয় শপ। সো তার মানে আর কয়টা কোম্পানি পেয়েছে? এই যে হিসাব পেয়েছে একটা অ্যামাউন্ট আপনার এই মুহূর্তে মনে নাই, টোটাল মাত্র 4টা ডিল দেখলাম। সো তার মানে প্রিয় শপ আনডিসক্লোজড ভ্যালু, প্রিয় শপ বাদ দিলে আরো 3টা কোম্পানি তারা একটা আপনার যে এটার নাম হচ্ছে আপনার এগ্রিশিফট, তারা পেয়েছে এডিবি যে তাদের ভেঞ্চার ক্যাপিটাল, সেখান থেকে তারা ফান্ড সাইজটা ডিসক্লোজ করেনি। তারা আগে এই যে ইনভেস্টমেন্ট গুলো, এগুলো কি আপনার দেশি নাকি সবই বিদেশি নাকি মিক্সচার? ইনভেস্টমেন্ট গুলো একটা ওই যে আপন ওয়েলবিং, এটাও বিদেশি। এই কোয়ার্টারে আপনার সোফার সবটাই বিদেশি ছিল। একটা ডিল ছিল বোধহয় স্টার্টআপ বাংলাদেশের, ইনসিগনিফিকেন্ট। সো এটা মোস্টলি এটা ধরেন বিদেশি ইনভেস্টমেন্ট হয়েছে আর কি। আর মাঝখানে যখন ডলার আপনার বাড়তে শুরু করেছিল ওই সময়টাতে আপনার যে যারা ফরেন কারেন্সি ঢোকায় একটা দেশে তারা কনজারভেটিভ থাকে। ওই সময় আমরা দেখেছি যে আবার লোকাল ডিলগুলো হচ্ছিল ছোট ছোট টিকিটে। স্টার্টআপ বাংলাদেশ ওয়াজ লিডিং দ্য ওয়ে। আচ্ছা, স্টার্টআপে এই যে এটা কি এই যে কমে যাওয়া ইনভেস্টমেন্ট, এটা কি শুধুমাত্র বাংলাদেশের জন্যই ফিচার নাকি গ্লোবালি ট্রেন্ডটা কেমন? গ্লোবালিও ট্রেন্ডটা ভালো না। আমাদের যেমন কোয়ার্টার ওভার কোয়ার্টার আমরা যদি কম্পেয়ার করি 70% ড্রপ ছিল, গ্লোবালি ছিল এটা আপনার 26%-এর মতো ড্রপ। 44 বিলিয়ন ছিল আপনার হচ্ছে যে দ্য টোটাল ভ্যালু অফ অল দ্য ডিসক্লোজ ডিলস গ্লোবালি, যে এই কোয়ার্টার 2023 এই কোয়ার্টারে, এই 24-এর ফার্স্ট কোয়ার্টারে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস কোয়ার্টার আর কি। ইন্ডিয়াতেও কমেছে এরকম 27%-এর মতো, বাট কমার পরেও তাদের বিলিয়ন ডলারের বেশি। চায়নাতে আপনি বললেন যেটা $3 বিলিয়ন, সিঙ্গাপুরও আপনার অনেক কমেছে, 60-70% কমে, তাও 600 মিলিয়নের বেশি। কোন একটা দেশ আপনার একদমই ইনভেস্টমেন্ট পায়নি? পাকিস্তান। পাকিস্তান আপনি জানেন, পাকিস্তানের কারেন্সি, আদার ইস্যুস, ওদের যে ম্যাক্রোজ সবকিছুই আমাদের চাইতেও খারাপ অবস্থায় আছে। আচ্ছা, সো তার মানে এই ইনভেস্টমেন্ট গুলো আসলে শুধুমাত্র ধরেন যে একটা কোম্পানি ভালো করছে সেটা করলেই দিবে তা না, এটা ওভারঅল দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, টোটাল যেটা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার বা ইকোসিস্টেম, এগুলো সবকিছুই হতে হয় একটু এই যে মানে যেটা রেডিনেস বা এটার অ্যাবজর্ব করার মতো একটা সবকিছুর কম্বিনেশনে আপনাকে আপনার ভালো স্টার্টআপও থাকতে হবে, আদারওয়াইজ মানুষ ইনভেস্ট মানে ফরেনাররা ইনভেস্ট করবে কোথায়? এইটা যেমন ঠিক। তারপরে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটা এইটাও ইমপ্রুভ করতে হবে। পাকিস্তান তারা কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল মার্কেট, ক্যাপিটালের আউটফ্লো ইনফ্লো এগুলো আমাদের অনেক আগের থেকেই যেহেতু তারা ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে কাজ করছে এবং মোর প্রফেশনাল, যারা ইন্টারন্যাশনাল ইনভেস্টর আছেন তাদের কাছে শুনি আর কি। আর ইন্ডিয়া তো ডান এ ট্রিমেন্ডাস জব, যে তাদের ইকোসিস্টেম ডেভেলপমেন্টে, তাদের ওন ফাইন্যান্সিয়াল মার্কেট, ওন যে আপনার যে ইনভেস্টর স্পেস, এগুলো আমাদের চাইতে বহু গুণ এগিয়ে গেছে আর কি। তো এই স্টার্টআপ সেক্টরের লোকজন কি বলে যে কেন বাংলাদেশ এত কম বিনিয়োগ পাচ্ছে? এগুলো নিয়ে তারা তো রাউন্ড টেবিল হচ্ছে, ডিসকাশন হচ্ছে, আমাদেরও একটা হয়েছিল। ওই যে ইকোসিস্টেমটা ডেভেলপ করতে হবে, নানান ধরনের টুলস করবে, সেটা এটা লিড দিবে গভর্নমেন্ট, আর প্রাইভেট সেক্টর বা এই যে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাকচুয়েট করবে। আচ্ছা,
সো এগুলো নিয়ে কি তাদের সঙ্গে সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা কি হয়েছে? আইসিটি মিনিস্ট্রি এটা লিড দিচ্ছে, একটা জাতীয় স্টার্টআপ পলিসি হচ্ছে, এটার ড্রাফটটাও আমরা পড়েছি, সেখানে আপনার যে এই বিষয়গুলো উল্লেখ আছে, প্রবলেমগুলো কি কি, এগুলো সমাধান করা এবং কবে কোন টার্গেট অ্যাচিভ করতে হবে, আমাদের যে নীতিমালা যেভাবে হয় আর কি, এভাবেই হয়েছে। এখন যদি স্মার্ট বাংলাদেশ উইদাউট ভেঞ্চার ক্যাপিটাল দ্যাট উড বি কাঁঠালের আম সত্যের মতো হয়ে যাবে, মানে ডিফিকাল্ট হবে সেটা, রাইট? স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এগুলো আসলে স্টার্ট আপ, তো অবশ্যই প্রয়োজন যারা নতুন নতুন কিছু ইনোভেট করবে, নতুন মার্কেট ক্রিয়েট করবে। আমি আবার রিপিট করি যে বাংলাদেশে খুব ভালো ভালো স্টার্ট আপ হচ্ছে এবং খুব মেধাবী লোকজন এগুলোতে, এনআরবিজ বিদেশে টপ কোয়ালিটির পড়াশোনা করে তারা সেখানকার লাইক সিলিকন ভ্যালির মতো জায়গায় তারা এমপ্লয়েড ছিলেন, তারা দেশে ফিরে এসে স্টার্ট আপ করছেন, হোম গ্রোন দেশে পড়াশোনা করে তারাও করছেন। সো দ্য পটেনশিয়াল ইজ ভেরি হাই। এখন হচ্ছে যে যেটা হচ্ছে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা ট্রেন্ড যাচ্ছে এখন, যেটা যে ইনফ্লেশনের এনভায়রনমেন্টে যে এখন ইনভেস্টররা রিস্ক নেবে না, ট্রেজারিতে যেহেতু বেশি পায়, সো এই ধরনের রিস্কিয়ার ইনভেস্টমেন্ট এগুলোতে ইনভেস্টরদের অ্যাপেটাইটটা অবশ্যই কম। কিন্তু যখন রক সলিড মডেলে স্টার্ট আপগুলো আবার দাঁড়িয়ে যাবে, তাদের ভ্যালুয়েশন বাড়বে, মার্কেটে আবার এই স্টকগুলোর প্রাইস বাড়বে, ইনভেস্টরদের খিদা কিন্তু তখন আবার ফিরবে। বাট বাই দিস টাইম আমাদের উই শুড, যে আমাদের সরকার এবং ইন্ডাস্ট্রির উচিত যে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটা নিয়ে রিগোরাসলি কাজ করে সব প্রস্তুতি নিয়ে নেওয়া, আর লোকাল ইনভেস্টরদের অ্যাপেটাইট বাড়ানো, তাদেরকে স্টার্ট আপে অভ্যস্ত করা, এগুলোর জন্য নানা রকমের পলিসির যত সহজীকরণ এবং ইনসেন্টিভাইজ করা, এগুলোও করতে হবে আর কি। রাইট, ওকে বাবু, আপনাকে ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম স্টার্ট আপের আসলে বাংলাদেশ কেন এত কম বিনিয়োগ পাচ্ছে দেশি বিদেশি সোর্স থেকে, বাট বাংলাদেশ একটা গ্রোয়িং ইকোনমি, সেই হিসেবে কিন্তু এই $450 বিলিয়ন ইকোনমি বলা হয়, এবং স্মার্ট বাংলাদেশের এখন আইডিয়া নিয়ে সরকার কাজ করছে। সো সব কিছুর সঙ্গে কিন্তু আসলে এই যে নতুন নতুন কোম্পানি দরকার, যারা নতুন আইডিয়া ক্রিয়েট করবে, নতুন প্রোডাক্ট ক্রিয়েট করবে, নতুন সার্ভিসেস ক্রিয়েট করবে এবং মার্কেট ক্রিয়েট করবে, ওয়েলথ ক্রিয়েট করবে, জব ক্রিয়েশন করবে। সো এ কারণেই কিন্তু আসলে স্টার্ট আপ কোম্পানিগুলো বাংলাদেশের জন্য খুবই দরকার। এবং লাস্ট যে পয়েন্টটা বললাম দর্শক, জব ক্রিয়েশন, সো এটাই কিন্তু এখনকার আসলে সময় এবং সারা পৃথিবীর ট্রেন্ড। সো বাংলাদেশ এখানে কিন্তু পিছিয়ে গেলে যে বাংলাদেশের যে ভিশন স্মার্ট বাংলাদেশ, সেগুলোও কিন্তু ফিউচারে এফেক্টেড হতে পারে। সো দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা শোনার জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।